আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এবার শীত ও কুয়াশার অজুহাতে বাড়ানো হয়েছে দাম। এছাড়া চাল, চিনি ও আলুর দাম রয়েছে ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের। এটি রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। স্বাভাবিক রয়েছে সব ধরনের সবজির সরবরাহ, তা সত্ত্বেও দাম বেশি নেওয়া হচ্ছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু, বেগুন, লাউ, শিম, ফুলকপি সহ সবজির সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দাম চড়া। এতে ক্ষোভের যেন শেষ নেই ক্রেতাদের, আর বিক্রেতাদের অজুহাত বাড়তি দামে কেনার। ফুলকপি, পাতাকপি, এই আপনার বেগুন, যেই দাম, বেগুন কেজি 60 টাকা, তাই মানুষ কিভাবে কিনবে? তরকারি তো আবার তো শীতের দিকে হয়, উৎপন্ন হয় বেশি, সেই তুলনায় অন্যান্য শীতের তুলনায় এবার একটু মনে হচ্ছে বেশি আর কি। দাম একটু বাড়তি, 40 টাকা 30 টাকা কেজি, এবং গাজর দাম 40 টাকা কেজি, সিম হইলো 40-50 টাকা কেজি, তারপর বেগুন হলো 60 টাকা কেজি। এই শসার দাম বাড়ছে। দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। আমদানি না হওয়ায় দাম বৃদ্ধির কথা জানান বিক্রেতারা। চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেড়েছে। যদি এলসি চালু করে দেয়, এলসি থাকে, তাহলে দাম বাড়বে না, বরঞ্চ কমবে। এটা একটা বড় সিন্ডিকেট। এটা আসলে ভাঙার মতন আমি এখন পর্যন্ত দীর্ঘদিনের ব্যবসার সাথে জড়িত দেখিনি যে এটা ভাঙবে। এই ধরনের লোক আমরা আজ পর্যন্ত দেখিনি। দাম আসলে একটা দুইটার কমলে 3-4টা দাম বেড়া দেয়। যে মসুরটা ছোটটা ছিল 160, এখন 70-75 টাকা। তারপরে আপনার তেল তো আবার 8 টাকা বাড়ানি পড়ান সরবরাহ ঠিক 195 টাকা লিটার। আদা, রসুন আগের দামে বিক্রি হচ্ছে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দাম মানে আগের মতো আছে, শুধু পেঁয়াজের দাম তাও কমছে। পেঁয়াজ গত সপ্তাহে আসলো 60 টাকা, এই সপ্তাহে আছে 45-50 টাকা। মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কিন্তু সব মাছের দাম 100 টাকা এরকম। দেশি কই মাছ ছিল আগে 2200 টাকা কেজি, আজকে 1500 টাকা কেজি। আগে আসলে মনে করছে শৈল মাছ 1200 টাকা কেজি, এখন বর্তমানে 800-900 টাকা কেজি। সব মাছের তুলনামূলক দাম বেশি। যা আছে মোটামুটি পাঙ্গাস মাছ বলেন, আপনার কই মাছ বলেন, রুই মাছ বলেন, যেগুলো গত বাজারে কম ছিল এর থেকে অনেক বেশি দাম মনে হচ্ছে। খাসির মাংস আগের মতোই 1200, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারের আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত রয়েছেন সহকর্মী গৌতম সাহা। কথা বলবো তার সঙ্গে। গৌতম, ভরা মৌসুমে শীতের সবজি এবং অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমরা নারায়ণগঞ্জের বাজারগুলোতে যে বিষয়টি দেখতে পেয়েছি, এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজি 30 টাকা পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে, এবং যে বিষয়টি দেখেছি, যেই মটরশুঁটি বিক্রি হতো 90 টাকায়, সেটি আজকে কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকায়। সেই সাথে যে বেগুন রয়েছে, যেটি বিক্রি হতো 20 থেকে 30 টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এবং সেই সাথে সবচেয়ে বেশি সবজির বাজারে যে আগুন ধরেছে শীতের মৌসুমেও, সেটা হলো শসা। সেই শসা কিন্তু 80 থেকে 100 টাকায় বিক্রি করতে আমরা দেখতে পেয়েছি। তবে অপরিবর্তিত রয়েছে যে আলু এবং পেঁপে। বিগত সময়ে আমরা দেখেছি আলু এবং পেঁপের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় দেখেছি, তেল রান্না করতে যেহেতু সব রান্নায় যেহেতু তেলের প্রয়োজন হয়, সেই তেলের বাজারও কিন্তু আমরা দেখেছি ব্যাপক আগুন। 5 লিটার যে তেল রয়েছে, সেটি কিন্তু আজকে কিনতে গুনতে হচ্ছে ক্রেতাদের 950 থেকে 960 টাকা, যেটি বিক্রি হতো গত সপ্তাহেও 920 থেকে 910 টাকায়। তবে এই দাম কিন্তু আরো বাড়বে বলে যে বিষয়টি জানিয়েছেন বিক্রেতারা, এবং সেই সাথে প্রতি লিটার এই যে সয়াবিন তেল রয়েছে, সেটিও কিন্তু 198 থেকে 200 টাকা দরে কিনতে হচ্ছে। তবে ক্রেতারা এই প্রকার খুব তো মিশ্র প্রতিক্রিয়া তারা জানিয়েছেন। নিম্ন এবং মধ্যম আয়ের যে মানুষ রয়েছেন, তারা এই বাজারে সরবরাহ পাচ্ছেন। শীতের মৌসুমে যেহেতু সবজির সরবরাহ বেশি হয়, সেই বিষয়টি তারা দাবি করছেন। তবে বিক্রেতারা সেই তুলনায় কিন্তু দাম বেশি রাখছেন, সেই ক্রেতারা কিন্তু সেই অভিযোগটি করে আসছেন। তবে আমরা কথা বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন, অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে কৃষকরা
যে ফলন করতেন ফসলের, সেই ফলন কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং শীতের কারণে যে ঘন কুয়াশার কারণে তারা কিন্তু যে ফসলগুলো রয়েছে, সবজিগুলো রয়েছে, সেগুলো তারা তুলতে ব্যাহত হচ্ছেন এবং পরিবহনেও কিন্তু তারা সরবরাহ করতে ব্যাহত হচ্ছেন বলে জানিয়েছেন এবং সরবরাহ কম তারা জানিয়েছেন। এই কারণে যে কৃষকদের কাছ থেকে যারা আড়তদার রয়েছে তাদের কাছ থেকে তাদের বেশি মূল্যে কিনতে হচ্ছে, যার কারণে খুচরা বিক্রেতারা যা ক্রেতা রয়েছেন, গ্রাহকদের রয়েছেন, তাদের কাছে কিন্তু বেশি দামে এই সবজি বিক্রি করছেন এবং এক প্রকার অজুহাতে কিন্তু কাটছে এই বাজার দর। তবে আরেকটি বিষয় না বললেই নয়, এই নারায়ণগঞ্জের আমি যেহেতু দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জের ডিগুবাবু বাজার, এই বাজারটিতে আমি অনেকজনের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত বাজার মনিটরিং এর যে চিত্রটি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। একেবারে দুর্বল চিত্র রয়েছে বাজার মনিটরিং, যার কারণে বিক্রেতারা যা ইচ্ছে দাম তারা নির্ধারণ করে ক্রেতাদের কাছে বিক্রি করছে। তবে ক্রেতারা জানিয়েছেন স্বাভাবিক মূল্য রাখার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন, যেহেতু আয়ের থেকে ব্যয় মানুষের বেড়ে গেছে এবং ব্যয়ের সাথে আয়ের যাতে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করা হয়, এই দাবি কিন্তু জানিয়েছেন ভোক্তারা। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের বাজারের সর্বশেষ। গৌতম, ধন্যবাদ আপনাকে। এবারে জানবো বাণিজ্য মেলার খবর। রাজধানীর পূর্বাঞ্চলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৪তম দিন আজ শুক্রবার হওয়ায় সকাল থেকে জমে উঠতে শুরু করেছে মেলা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে আশা বিক্রেতাদের। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, আজ তো শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, ভিড় কেমন দেখছেন মেলায়? সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ ৩০তম আসর, এবারের আসরটা ৩০তম আসর এবং আজ ১৪তম দিন। এবারের বাণিজ্য মেলা আসলে শুরু হয় ৩ জানুয়ারি, সেই হিসেবে আজকে ১৪তম দিন। আমরা সকালবেলা এখানে এসে যেটা দেখতে পেয়েছি যে বেশ ভিড়, অর্থাৎ সকালের শুরুর দিকে লোকজন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত 10টার পর থেকে লোকজন আসতে শুরু করে। টিকিট কাউন্টারে আমরা প্রায় সব বয়সী মানুষদের লক্ষ্য করেছি এবং যতই বেলা গড়াচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে। আমরা আরেকটা জিনিস আমরা ক্রেতাদের সাথে কথা বলে দেখেছি, মূলত গৃহস্থলী পণ্যের দিকে নারীদের আগ্রহ বেশি। সেক্ষেত্রে আসবাবপত্র, ক্রোকারিজ সামগ্রী, ঘর সাজানোর সামগ্রী, আবার কারো কারো মধ্যে শীতের পোশাক, এসবের প্রতিও মানুষের ক্রেতাদের আগ্রহ দেখতে পেয়েছি। এছাড়া বিদেশি যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতেও আমরা অনেককে দেখতে পেয়েছি। আমরা বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে জানুয়ারি মাসের শুরুতে ঠান্ডা বেশি থাকায়, শীত বেশি থাকায় অনেকেই আসেননি। আর আজকে যেহেতু ছুটির দিন, শুক্রবার ছুটির দিন, তাই আজকে পরিবার পরিজন নিয়ে মেলাটা ঘুরতে এবং একটু ব্যক্তিগতভাবে নিজেদের সময় কাটাতে অনেকে এসেছেন। সেই সাথে যদি কোনো জিনিস পছন্দ হয়ে যায় সেটিও কিনছেন। আরেকটি প্রয়োজনীয় ব্যাপার বলে রাখি, আমরা অনেক নারীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের এবার ইন্ডাকশন চুলা কেনার প্রতি আগ্রহ অনেক বেশি। গ্যাসের ক্রাইসিসের কারণে তারা এবার ইন্ডাকশন চুলার প্রতি অনেক বেশি ঝুঁকে গেছেন। এছাড়া অন্যান্য পণ্যের প্রতিও মানুষের আগ্রহ বেশি। আয়োজকরা বলছেন যে আজকের দিনে হয়তো তাদের আশানুরূপ বিক্রি হবে এবং বাণিজ্য মেলার যে উদ্দেশ্য সেই চাহিদা পূরণ হবে এবং সামনে কালকে শনিবার এবং পরের শুক্র এবং শনিবার দিনটিতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটা বাণিজ্য মেলার যে উদ্দেশ্য, তাদের মেলবন্ধন হওয়া এবং বিক্রি বেড়ে যাওয়া, সেই লক্ষ্যটা পূরণ হবে। সুমনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী লাবণী গুহ। দেশের শীর্ষস্থানীয় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজের 2 দিন ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন শেষ হয়েছে। কক্সবাজারে অনুষ্ঠিত এই সম্মেলনে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। চিন্তাধারা, উদ্ভাবনী প্রচারণা এবং নিখুঁত বাজার বিশ্লেষণ। ইনোভেট, এলিভেট, ডোমিনেট, নতুন উদ্ভাবন, তার উন্নতি, সেই সাথে আধিপত্য বিস্তার, এই প্রতিপাদ্যে এবার অনুষ্ঠিত হয় কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন। কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বুধবার শুরু হয় এই সম্মেলন। প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ সারা দেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তাগণ সম্মেলনে যোগ দেন। এতে 2025 সালের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও 26 সালের জন্য কৌশলগত পরিকল্পনা নির্ধারণ সহ নানা দিক তুলে ধরা হয়। আমরা ওভারঅল 26% গ্রো করেছি, বেকারিতে 48%, কোল্ড চেইনে 24% আর ওভারঅল 26%। এই গ্রোথটা আমরা করেছি। সাকসেসফুল হওয়া না হওয়া সেটা একটা পরের ব্যাপার, হওয়াটা তো অবশ্যই একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, কিন্তু যদি নাও হয় তবুও কিন্তু এই কাজটা করতে হবে।
এটা করতেই হবে, কারণ জাস্ট গতানুগতিক কোনো চিন্তা ভাবনা করলাম না, নতুন চিন্তা ভাবনা করলাম না, কাজ করে গেলাম, এটার মধ্যে থাকতে চাই না। আমরা এইখান থেকে বার হয়ে আসতে চাই। অনুষ্ঠানে নতুন পণ্যের মনোক উন্মোচন এবং 12টি ক্যাটাগরিতে সেরা পারফর্মার 18 জনকে পুরস্কার দেওয়া হয়। 2 দিনের এই সম্মেলন শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জানুয়ারি ফেব্রুয়ারিতে এলপিজি আমদানি অব্যাহত থাকলে রমজানে গ্যাস সংকট থাকবে না বলে আশা করছে এনার্জি রেগুলেটরি কমিশন। বৃহস্পতিবার আলোচনা সভায় কথা জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। এতে বক্তারা জানান আমদানি ঘাটতি, বাজার সরবরাহে জটিলতা, মূল্য নির্ধারণে অস্বচ্ছতা ও দুর্বল নজরদারির কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে। বিকল্প জ্বালানি হিসাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে এলপিজির ব্যবহার। রান্নার কাজে 80% গ্যাস ব্যবহার করা হলেও 20% গ্যাস ব্যবহার করা হয় শিল্প উৎপাদনে। প্রতি মাসে 1.5 লাখ টন এলপিজির চাহিদা থাকলেও আমদানি ও বাজার সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এলপিজি বাজার নিয়ন্ত্রক সমূহের চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার গোল টেবিল বৈঠক আয়োজন করে এনার্জি অ্যান্ড পাওয়ার এবং এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব। এতে বক্তারা জানান, বৈশ্বিক সংকট এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার কারণে এলপিজি সংকট তৈরি হয়েছে। আমরা যারা অনেকেই ইম্পোর্ট করতে পারে নাই, বিদেশ একটা ভালো একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। আমাদের আরডিসি গুলি যেখানে আমরা সিলিন্ডার ব্লক করি সেখানে 100 সিলিন্ডার পাবেন না আপনি। আমরা প্রোডাকশন করার সাথে সাথে মার্কেটে দিয়ে দিচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? ডিমান্ড এন্ড সাপ্লাই কি আবার কিছুই না। আলোচকরা বলেন, তিতাস গ্যাসের গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চাপ পড়ছে এলপিজির ওপর। আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি, তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে। আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন, সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় 1300 টাকার সিলিন্ডার, আপনার কিনতে হয় 2500 টাকায়। মার্কেটের এন্ট্রি এক নম্বর ভেরি ইম্পর্টেন্ট, যে কেউ যাতে এন্টার করতে পারে। অনেক সময় এক্সিস্টিং অপারেটরের নতুন এন্ট্রিকে ব্লক করতে পারে। সো রেগুলেটরের কাজ হবে এইগুলো যেন না হয়, সেই জিনিসগুলো দেখা। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গ্যাস আমদানি স্বাভাবিক ধারা বজায় থাকলে রমজানে গ্যাস সংকট হবে না। সর্বোচ্চ চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা, এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশিওর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না। বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারিতে 1,50,000 টন এলপিজি আসার কথা রয়েছে। টার্ম কন্ট্রাক্টস থেকে বাড়তি পরিমাণে আনার চেষ্টা করতেছেন। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। মাশরুম চাষে সফল হয়েছেন পটুয়াখালীর মিলন নামের এক যুবক। মাশরুম দিয়ে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করছেন তিনি, যা স্থানীয় বাজার এবং অনলাইনে বিক্রি করে মাসে প্রায় 50,000 টাকা আয় করছেন মিলন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই আগ্রহী মাশরুম চাষে। পটুয়াখালী সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বিশাল এই মাশরুম উৎপাদন কেন্দ্র। শুরুতে গরুরবাঁধ এলাকায় মিলন মাশরুম পল্লী গড়ে তোলেন আতিউর রহমান মিলন। 2020 সালে এনজিওর চাকরি ছেড়ে মাশরুম চাষ শুরু করেন তিনি। তার উদ্যোগ এখন স্থানীয়দের জন্য অনুপ্রেরণা। প্রথমে তিনি পটুয়াখালীর বাউফলে নিজের বাড়িতে মাশরুম চাষ শুরু করেন, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় 2024 সালে বন্ধুর জমিতে গড়ে তোলেন মিলন মাশরুম পল্লী। আমি যখন শুরু করেছি তখন মাশরুমের চাহিদা খুবই কম ছিল, চাহিদা ছিল না বললেই চলে। তখন আমার দৈনিক 1 কেজি মাশরুম উৎপাদন থাকলেও 2 কেজি মাশরুম বিক্রি করতে পারিনি। সেই যোগাযোগ সমস্যার কারণেই প্লাস মানুষ খাইতে যাচ্ছে না। আমি বিভিন্ন মেলায় স্টল করে মানুষ মাশরুম কীভাবে খাবে সেটা শিখিয়েছি। এখন আমার পটুয়াখালী শহরে দৈনিক 50 কেজি মাশরুমের চাহিদা আছে। বর্তমানে তার খামারে রয়েছে শত শত মাশরুমের ব্যাগ। আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যায় প্রতিদিন উৎপাদন হয় প্রায় 30 কেজি মাশরুম। মিলন মাশরুম দিয়ে তৈরি করেছেন আচার, চাটনি সহ অন্তত 15টি খাদ্যপণ্য। এছাড়া স্থানীয়দের বিনামূল্যে মাশরুম চাষের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। ফ্রেশ মাশরুমরা থেকে 90,000 টাকার মাশরুম আসে প্রতি মাসে, এবং আমি এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট করি, আচার, চাটনি, জেলি, মাশরুম ফ্রাই, মাশরুম টেস্টি স্পাইসিস, মাশরুমের দাঁতের মাজন সহ অনেকগুলো প্রোডাক্ট, মাশরুম চিংড়ি, বালাচাও এবং আরও বেশ কিছু প্রোডাক্ট করতে যাচ্ছি। তো সবকিছু মিলে মাসে 2 লক্ষ টাকা সেল হয়। মিলনের সাফল্য দেখে এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন। মাশরুম দিয়ে সে জেলি, চাটনি, দাঁতের মাজন এবং স্যুপ তৈরি করে মানুষের খাইতেছে, এবং এটা ঔষধি গুণগুণ। তো বাচ্চা থেকে এবং কি গর্ভবতী মায়েরাও খাইতে পারে। মাশরুম চাষ আগে কখনো দেখিনি, এবং দেখতে আসা যে
কিভাবে মাশরুম চাষ হয়। এই মাশরুম চাষ করার পরে এগুলো আমি দেশ বিদেশে রপ্তানি করব। 2026 সালের মধ্যে 200 মাশরুম চাষি গড়ে তুলতে চান মিলন। জেলায় মাশরুম চাষ ছড়িয়ে দিতে আরও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তা কক্ষ। এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।